অনেস্টলি স্পিকিং কলম্বিয়ার সঙ্গে ম্যাচটা দেখার পর এখন মনে হচ্ছে পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপটা কোনোভাবেই জেতার মতো দল না। বড় নাম দেখে হয়তোবা আমরা বলতে পারি তাদের টিমে সেই স্ট্রেংথ আছে, তাদের টিমের সবকিছুই হয়তোবা ওয়ার্ল্ড কাপ জেতার জন্য পারফেক্ট হতে পারতো। বাট যখন মাঠে এই দলটা একসাথে সিঙ্ক করছে না, মাঠে যখন এই দলের পারফরমেন্স কোনোভাবেই একেবারেই প্রশংসনীয় নয়, কোনো ক্লু খুঁজে পাচ্ছে না তারা কিভাবে কলম্বিয়ার মতো দলের সঙ্গে ডেড লক ভাঙবে, কিভাবে স্কোর করবে, কিভাবে কঙ্গো যখন লো ব্লক ডিফেন্স করেই যাচ্ছে সেই জায়গায় একটা প্ল্যান যখন কাজ করছে না, প্ল্যান বি প্ল্যান সি ইউটিলাইজ করবে, কোনো কিছুই যখন তাদের এইরকম সমন্বয়হীনতা, তখন আসলে বলার অপেক্ষা রাখে না। পর্তুগালের এই দলটা শুধু নামেই বলা যায় ফেভারিটদের মধ্যে অন্যতম। আসলে ওয়ার্ল্ড কাপ জেতার যে এলিমেন্টটা প্রয়োজন, ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যেই পরিবেশটা দরকার, এনভায়রনমেন্ট, সঙ্গে যে ট্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন প্রয়োজন দলের ক্ষেত্রে কোচের কাছ থেকে, তার কোনো কিছুই ছিল না। এই ম্যাচেও আমরা দেখলাম আরো একটা দিন যেখানে দিগ্ভ্রান্ত একটা দল হয়ে পর্তুগাল মাঠে নামলো, কিছু চেঞ্জেস তারা করলো, দল একটা নামালো, তা সিঙ্ক করলো কি না করলো তাতে কোনো কিছু যায় আসে না। অ্যাট লাস্ট তাদের পজিশনটা এমন একটা অবস্থায় ছিল যে কলম্বিয়ার সঙ্গে ড্র করলেই তারা গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করতো। তারা গ্রুপ রানার্স আপ হিসেবে কোয়ালিফাই করলেও আর্জেন্টিনার সঙ্গে কোয়ার্টার ফাইনাল ফেজে দেখা হওয়ার সুযোগটা নেই, তারা চলে গেছে এখন স্পেন সাইডে। সেই সাইডটা এখন আরো বেশি আতঙ্কজনক, আরো বেশি ভয়ঙ্কর পর্তুগালের জন্য। লাস্ট মোমেন্টে দাভিনসন সানচেজের সেই গোলটা হয়ে গেলে কলম্বিয়ার সঙ্গে তো পয়েন্ট নিয়েও ফেরে না পর্তুগাল, একেবারে সেই জায়গাটায় তারা ডিআর কঙ্গোর সমান 4 পয়েন্ট নিয়ে গ্রুপ ফেজটা শেষ করতো। সেই জায়গা থেকে ভাগ্য ভালো বেঁচে গেছে তারা যে ওই গোলটা কনসিড করতে হয় নাই, যার কারণে সামান্য ব্যবধানে দেখে মনে হয়েছিল খালি চোখে যে সেটা একটা ক্লিয়ার গোল, বাট এত সূক্ষ্ম সামান্য ব্যবধানে দাভিনসন সানচেজ এগিয়েছিলেন। ইট ওয়াজ এ পারফেক্ট হেডার, পারফেক্ট ক্রস, ফার এন্ডে দাভিনসন সানচেজ এবং আরেকজন কলম্বিয়ান ছিলেন, তারা হেড করেছেন অ্যাকিউরেটলি। এর চেয়ে দারুণ সুন্দর গোল হয় না। এরকম একটা ক্রস এসেছে এবং সেটা থেকে দারুণ একটা হেডেড গোল, গোলকিপার জিওগো কস্তা, তার সামনে কোনো জবাব ছিল না। তবু সামান্য, মানে 1 ইঞ্চিরও কম, এতটুকু সেন্টিমিটার ব্যবধানে এগিয়ে থাকার কারণে শুধুমাত্র গোল হলো না, সেটাও পায়ের একদম টো, আমি বলবো যে জুতার সাইজটা যদি 10 না হয়ে 9 হতো। বা দুর্ভাগ্য দাভিনসন সানচেজের, কলম্বিয়ার ওই জায়গা থেকে তারা গোলটা পেল না। ঠিক ইরান যেমন ভাবে ইজিপ্টের সঙ্গে গোলটা বঞ্চিত হয়েছিল, সেই কারণে তারা ফুল পয়েন্টটা পেল না। আসি এখন মেইন ম্যাচে, পর্তুগালের আলোচনায়। পর্তুগাল তাদের আজকে দুটো উইং ছিল, পেদ্রো নেটো এবং একই সঙ্গে স্টার্ট করেছিলেন জো ফেলিক্স। তিনি আসলে নুনো মেন্ডেস যে সাইডটা দিয়ে যান সেই সাইডে উইং ধরে খেলছিলেন। একেবারেই উইং অপারেট করা বন্ধ করে রেখেছিল কলম্বিয়া, তাদেরকে কোনো জায়গা দেয়নি যে উইং দিয়ে তারা ঢুকবে, সেই জায়গায় ক্রসেস প্রডিউস করবে। বা ব্রুনো ফার্নান্দেস, অ্যাটাকিং মিডফিল্ডার, ব্রুনো ফার্নান্দেস একটা দারুণ চান্স পেয়েছিলেন, কিন্তু কামিলো ভার্গাস তিনি চমৎকার একটা সেভ করেছেন, 37 বছরের এই কিপার। পর্তুগালের ওই একটাই ক্লিয়ার কাট চান্স, ওইটা গোল হলে হয়তো বা একরকম হতে পারতো ম্যাচের ফলাফল। তো মানে এর বাইরে বলার মতো কোনো থ্রেট পর্তুগালের মিডফিল্ড আমি জানি না। এত বড় বড় নাম, ভিচিনিয়া, আজকে রুবেন নেভেসকে দিয়ে স্টার্ট করিয়েছিলেন কোচ মার্টিনেজ। রুবেন নেভেস খুব একটা মানে স্বতঃস্ফূর্ত ছিলেন না। তার ডিফেন্স ওয়ার্ক ভালো ছিল, খুবই অর্গানাইজ করতে হেল্প করেছিলেন, বাট ক্রিয়েটিভিটির জায়গাটায়, যেই জায়গাটা প্রয়োজন আরো বেশি, জন নেভেস থাকলে যেটা আরো শুরু থেকে পেতো তারা, সেই জায়গায় ছিল না। শুরু থেকে ম্যাচের মোমেন্টামটা হাতছাড়া হয়ে যাবার পর হাফ টাইমের পর জন নেভেসকে তারা নামিয়েছে, কিন্তু সেটা আসলে খুব একটা কাজে দেয়নি। কানসেলো তিনিও আপ টু দ্য মার্ক ছিলেন না। ডিওগো দালতকে লাস্টে নামিয়ে দেখা হলো। ওভারঅল আমরা যদি বলি পর্তুগালের মিড লাইন একেবারেই সিঙ্ক করছে না তাদের সিস্টেমের সঙ্গে। এখন রোনালদোর প্রসঙ্গটা নিয়ে কেন আলোচনা করছি না হয়তো আপনারা বলতে পারবেন। দেখুন, রোনালদো একদম ফ্রন্টম্যান। রোনালদো ওই জায়গায় চান্সেস বা টাচেস কয়টা ছিল আপনারা ফুল ম্যাচে সেটা দেখেছেন, তবুও কিছু চেষ্টা করেছেন। রোনালদো আসলে 90 মিনিট মাঠে থাকার মতো অবস্থায় কোনোভাবেই ছিলেন না। আমাদের কাছে যেটা মনে হয় যে রোনালদোকে বেস্ট ইউটিলাইজেশন হতে পারে যে 60-70 মিনিটস যদি তাকে মাঠে রেখে কোচ বদল করেন, সেটা একটা বেটার। কারণ যদি তিনি এখন ফুল 90 মিনিটস মাঠে থাকবেন বলেই তার এনার্জি লেভেলটা যেরকম দেওয়া দরকার তার থেকে একটু কম করে, এফোর্টটা একটু কম করে দেওয়ার চেষ্টা করছেন, কারণ 90 মিনিটস থাকবেন বলে। কিন্তু আপনি যদি রোনালদোকে বলেন যে ইউ গিভ ইউর বেস্ট এবং 60-70 মিনিট তুমি তোমার বেস্টটা দিয়ে আসো, সেই ক্ষেত্রে হয়তো বা মোর এফোর্ট অ্যান্ড এনার্জি ইচ পোর্শন অফ দ্য অ্যাটাক হয়তো বা পর্তুগালের রোনালদো দিতে পারবেন। সেটা আমার ব্যক্তিগত অভিমত। এখন দলের মধ্যে রোনালদোর প্রভাব, কোচের উপরেও তার প্রভাব, কোচের সেই গার্ডস আছে কিনা তাকে তোলার কথা বলার জন্য। ফার্নান্দো সান্তোস যেটা করেছিলেন 2022 বিশ্বকাপে, যা করতে গিয়ে অবশ্য দলের মধ্যে একটা বিরোধ তৈরি হয়েছিল তার সঙ্গে দলের অধিনায়ক রোনালদোর, যেহেতু তিনি দলের ক্যাপ্টেন। মেসি কি করছেন? মেসি তো
তার অ্যাটাক লাইন থেকে একটু নিচে অবস্থান করছেন, ফ্রি ফ্লোটারের রোলটা খেলছেন, তার টিমমেটস যারা তারা তাকে ফুললি ওই সিস্টেমে মেসি দারুণভাবে সিঙ্ক করছেন, এবং মেসি সেন্টার অফ দ্য অ্যাটাক থাকলেও অপোনেন্ট কিন্তু তাকে মার্ক করে কিংবা তার যে বিচরণ এদিকে সেদিকে ডানে বামে উপরে নিচে সব জায়গায়, সেই কারণে হয়তোবা মেসিকে খুব বেশি বলয়বন্দি বা বোতলবন্দি করে রাখার সুযোগ নেই। রোনালদোকে যেটা মোর ইজিয়ার, কারণ তিনি একদম ডিফেন্স লাইন পার হয়ে গিয়ে অফসাইড লাইনে সেখানে অবস্থান করছেন ইউজুয়ালি, এবং অনেকটা স্ট্যাটিক তার মুভমেন্ট, তাই না? আপনারা তো দেখছেনই যে ক্রস আসবে বা বল আসবে তখন তিনি সেটার ইউটিলাইজেশন করবেন। তো এরকম ক্ষেত্রে আমি জানি না দলের সবাইকে আসলে রোনালদোকে দিয়েই গোল করাবেন এটাই প্ল্যান করেছেন, নাকি কখনো কখনো রোনালদো তার জায়গায় তো অ্যাটলিস্ট একটা দুইটা ডিফেন্ডার সবসময় থাকছে, বাকিদেরও কন্ট্রিবিউশন, বাকিদেরও গোলের চান্স তৈরি করা সেটাও তো আসলে প্রয়োজন। মানে রোনালদো একটু কখনো কখনো রোনালদো নিচে এসেও খেলছেন, কিন্তু আপনি কাউন্টার অ্যাটাক গুলো আপনারা দেখেছেন, যখন কাউন্টার অ্যাটাকে কেউ একজন চলে গেছেন বা কেউ একজন যাচ্ছেন, ওই বলটা রিসিভ করার মতো সাথে একজন দুজনও নাই। পর্তুগালের কাউন্টার অ্যাটাক ওয়াজ ভেরি ভেরি পোর। ইভেন রোনালদো যখন ডিফেন্ড করার জন্য নিচে আসছিলেন, তিনি এত লম্বা কাউন্টার অ্যাটাকের জন্য সেই গ্রাউন্ড কাভার দিয়ে পারছিলেন না। তো রোনালদো না হয় সেটা না পারছেন, কিন্তু ওই গ্রাউন্ডটা কাভার দেওয়ার জন্য অন্য কেউ খুব ফাস্ট রান করেনি। অর্থাৎ কাউন্টার অ্যাটাকে পর্তুগাল এই মুহূর্তে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট বিগ টিম আমার কাছে যেটা মনে হলো, যে মোটেও তাদের মধ্যে সেই জিনিসটা ছিল না। ওকে দে ওয়্যার লেটিং কলম্বিয়া প্লে, একটা সার্টেন টাইমে কলম্বিয়াকে তারা প্লে করতে দিয়েছে কাম, অ্যান্ড দে ওয়ান্টেড টু গো ফর কাউন্টার অ্যাটাক, বা কাউন্টার অ্যাটাক করার জন্য যে এলিমেন্টটা প্রয়োজন পর্তুগালের আসলে সেটাও ছিল না। সো ইট ওয়াজ আ ভেরি ব্যাড পারফরমেন্স, পোর পারফরমেন্স ফ্রম পর্তুগাল। বড় দলের সবাইকে তো মোটামুটি দেখাই হলো, তাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে পর্তুগাল এই মুহূর্তে ওয়ার্স্ট কন্ডিশনে আছে। ওয়ার্ল্ড কাপ জিততে হলে কলম্বিয়ার মতো দলের সঙ্গে আপনাকে জিততে হবে। কলম্বিয়া বড় দল, নো ডাউট, বাট কলম্বিয়াকে হারাতে হবে। বাট আপনি যেহেতু লাস্ট ম্যাচে কলম্বিয়ার সঙ্গেও স্ট্রাগল করেছেন, ডিআর কঙ্গোর লো ব্লক লাইন ভাঙতে পারেননি, অনেক দল নকআউটে গিয়েও যদি আপনার সামনে পড়ে তারাও অনেক সময় লো ব্লকে আটকে রেখে আপনাকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবে। বেশ কিছু দল আছে যারা এই কাজটা করবে। তো তাদের এগেনস্টে ডু ইউ হ্যাভ এনি প্ল্যান, ডু ইউ হ্যাভ এনি ক্লু যে আপনি তাদের লো ব্লক ডিফেন্সিভ লাইন ভাঙতে পারবেন? আমার মনে হচ্ছে না পর্তুগাল সেটা ভাঙতে পারবে, কারণ আমরা 2 ম্যাচে দেখেছি, এবং এই দলটার মধ্যে কোনো সিঙ্ক করে না। রোনালদোকে রেখে 90 মিনিট যে এই দলটা ফুললি খেলবে, এই দলটার অপারেশনাল যে অ্যাক্টিভিটিস তা দিয়ে আসলে কোনোভাবেই মনে হয় না এই দলটা একসাথে সিঙ্ক করে। মিডফিল্ডের মধ্যে কোনো ধরনের সিনক্রোনাইজেশন নাই, স্পেশালি ব্রুনো ফার্নান্দেজ কিংবা ভিটিনিয়া, বার্নার্ডো সিলভাকে তো এখন ম্যাচ টাইমই দিচ্ছেন না। কিভাবে যে পর্তুগাল এই টুর্নামেন্টে ফার্দার এগোবে আমার ধারণা নেই। এই মুহূর্তে পর্তুগালের যে সেকেন্ড রাউন্ডে তাদের অপোনেন্ট ক্রোয়েশিয়া পড়ে গেছে, ক্রোয়েশিয়ার বাধা যদি সামহাও তারা উতরে যেতেও পারে, রাউন্ড অফ 16-এ স্পেনের সঙ্গে তারা পড়ে যাবে। স্পেন এই মুহূর্তে আরো আনফেভারেবল দল পর্তুগালের জন্য। 2 আইবেরিয়ান প্রতিবেশী, তারা খুবই ক্লোজ অপোনেন্ট এবং খুবই নোন অপোনেন্টস একে অন্যের, সেটাও হয়তো বা খুবই টাফ ম্যাচ হয়ে যাবে তাদের জন্য। যদি তারা শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠে বেলজিয়াম কিংবা ইউএস এর মধ্যকার কোনো দলকে তারা পাবে, এবং সেটাও যদি তারা পার হতে পারে শেষ পর্যন্ত জার্মানি কিংবা ফ্রান্সকে পাবে অপোনেন্ট হিসেবে সেমিফাইনালে, এবং ফাইনালে গেলে তো ব্রাজিল, আর্জেন্টিনা এবং অপেক্ষায় থাকবে কিংবা ইংল্যান্ড, এই দলগুলোর মধ্যে কেউ। তো সেই পর্যন্ত আমরা যাচ্ছি না। প্রত্যেকটা স্টেজ এই মুহূর্তে পর্তুগালের জন্য কঠিন হয়ে গেল। কলম্বিয়ার ব্র্যাকেটে তবুও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ছিল, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 ফেভারেবল কিছু অপোনেন্ট তারা পেতে পারতো, কিন্তু এই মুহূর্তে পর্তুগালের সব কয়টা অপোনেন্ট কঠিন হয়ে গেছে, যা পর্তুগালের এই মিশনকে আরো কঠিন করে তুলছে। এর আগের ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছি তারা মোটেও বেশি দূর যেতে পারেনি, তার আগের ওয়ার্ল্ড কাপে সেকেন্ড রাউন্ড থেকে বাদ হয়ে গিয়েছিল। 2014 ওয়ার্ল্ড কাপও সুখকর ছিল না, 2010 ওয়ার্ল্ড কাপ তো নাই। সো 2006 সালের সেমিফাইনাল রেকর্ড, এই বছর তো তাদেরকে ফেভারিট ভাবা হচ্ছিল, কিন্তু পর্তুগাল এই ওয়ার্ল্ড কাপে তাদের মিশনকে কঠিন করে তুলেছে। আমার মনে হয় রোনালদোকে আমি এককভাবে দায় দিব না এই জায়গায়, রবার্টো মার্টিনেজকে পুরো দায়টা নিতে হবে, যে পর্তুগাল যতটুকু ফাংশনাল ছিল ফার্নান্দো সান্তোসের আমলে, সেই দলটা এখন টোটালি বলবো যে অ্যাটাকিং ওয়াইজ একেবারেই নখদন্তহীন এই দলটা। স্পেশাল সিচুয়েশনগুলোতে তারা জানে না যে অল্টারনেট ওয়ে কিভাবে বের করতে হয়। মনে হয়েছে এই দলটার মধ্যে একে অন্যের সঙ্গেও কোনো বোঝাপড়া নেই। ভিচিনিয়া, জন নেভেস, আমরা দেখছিলাম যে ডিসিশনগুলো যে হচ্ছে একের পর এক, যে রাফায়েল লেয়াওকে যে সময় নামানো হলো, কেউই মনে হচ্ছে এই দলটার মধ্যে একটা হ্যাপি এনভায়রনমেন্ট, সেটা একটা বড় মিসিং।